এই মুহূর্তে ঘড়ির কাঁটায় সময় দুপুর ৩টা ৩০ এবং বাংলাদেশ যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামবে তখন সময় দাঁড়াবে ৪টা ৪৫। এই ঝকঝকে আলো দেখে বোঝাই যাচ্ছে যে রোদের একটা ব্যাপার আছে, গরমের একটা ব্যাপার আছে। অস্ট্রেলিয়া যারা এশিয়ার অন্যতম সেরা দল এবং বিশ্বের ২৪ নম্বর ফুটবল দল, তাদের বিপক্ষে বাংলাদেশ খেলছে বিশ্বকাপ এবং এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ। বাংলাদেশ চায় এই হিটটাকে কাজে লাগাতে, কারণ বাংলাদেশ সময় বিকেল ৪:৫টায় ম্যাচটা আসলে শুরু হচ্ছে এবং ৯ বছর পর বাংলাদেশে কিন্তু অস্ট্রেলিয়া এসেছে। এর আগে ২০১৮ বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে ২০১৫ সালে অস্ট্রেলিয়া বাংলাদেশে পা রেখেছিল। সেই ম্যাচে বাংলাদেশ হেরে গিয়েছিল কিন্তু ৪-০ গোলে। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনস রাউন্ডের এর আগের প্রথম দেখায় বাংলাদেশ হেরেছে ৭-০ গোলে। তবে ঘরের মাঠ সেটা মনে হয় বাংলাদেশের জন্য একটা স্বস্তির জায়গা হতে পারে এবং এটাই আসলে বাংলাদেশের একমাত্র লড়াই করার উপকরণ। আপনি বলতে পারেন যে বাংলাদেশের আবহাওয়া কাজে লাগিয়ে যদি অস্ট্রেলিয়াকে সেই জায়গায় একটা কঠিন পরীক্ষার ভেতরে ফেলা যায়। কোনোভাবেই বলার চেষ্টা করছি না যে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে ও প্রত্যাশার পারদ ও জায়গায় তোলার কোনো রকম কোনো সুযোগ নাই, কিন্তু বাংলাদেশ যে কাজটা করতে পারে বা যে কাজটা করতে চাইবে সেটা হচ্ছে বাংলাদেশ লড়াই করতে পারে। এবং একটা জিনিস খেয়াল করেন, ম্যাচ ডে -1 নর্মালি অন্য সময়গুলোতে দেখা যায় মেইন যে ম্যাচ ভেন্যু সেখানে আসলে প্র্যাকটিস করা হয়, দলগুলো সেখানেই করতে চায়। তবে ম্যাচ কমিশনার কিন্তু সেটা চেঞ্জ করে দিয়েছেন, কারণ খানিকক্ষণ আগে বসুন্ধরা হচ্ছে তুমুল বৃষ্টি হয়েছে, সুতরাং সেখানে মাঠ নিয়ে কোনো রিস্ক আসলে নিতে চাচ্ছে না বাংলাদেশ। বসুন্ধরা কিংস আরেনার পাশে যে প্র্যাকটিস গ্রাউন্ড ঠিক আমাদের পেছনে, সেখানে কিন্তু প্র্যাকটিস করছে। বিকাশ অটোপে থাকলে সময় মতো রিচার্জ হয় অটোমেটিক। সেট করুন অটোপে। একটা মজার কথা আছে স্টোক সিটিকে নিয়ে, যেটা বলা হয় যে কোনো দল আসলে মঙ্গলবার বা মিড উইকে গিয়ে সেখানকার বৃষ্টি আর ঠান্ডা মাথায় রেখে ওখান থেকে জিতে আসতে পারবে কিনা। বিশ্বের সব বড় বড় বাঘা বাঘা দলকে নিয়ে এই প্রবাদ বাক্য ইউরোপিয়ান ফুটবলে প্রচলিত আছে। বার্সেলোনার জন্য, রিয়াল মাদ্রিদের জন্য আপনি যেই হন না কেন। এখন বাংলাদেশে যে ব্যাপারটা আমরা দাঁড় করাতে পারি, যে সমীকরণটা, সেটা হচ্ছে যে বাংলাদেশের এই গরম সোয়েটি ওয়েদারে আসলে অস্ট্রেলিয়াকে বাংলাদেশ আটকাতে পারবে কিনা। This is our home match. আমার supporters আছে, fans আছে, তারপরে family members আসবে। So এইসব small, not small details, but those factors are a motivation for us. আর আমরা তো সবাই show করতে চাই that 7-0 loss was a mistake, and we want people to forget about that, what happened in Melbourne. So কালকে একটা ভালো চান্স আছে, একটা ভালো অপরচুনিটি আছে to show the people of Bangladesh our performance. এখন রসদ হচ্ছে কারা? আমাদের ঠিক পেছনে যারা আছেন তারাই আসলে রসদ। আমার ঠিক পেছনে আপনি রাকিবকেই দেখতে পাচ্ছেন, তার উপরে বোধহয় অনেকখানি আলো বাংলাদেশের থাকবে আক্রমণের দিক থেকে। আপনি একটানা অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে ডিফেন্ড করে হয়তো পারবেন না। কেন রাকিব ইম্পর্টেন্ট? হ্যাঁ, আমরা হয়তো খুব বেশি সুযোগ বাংলাদেশের কাছ থেকে এক্সপেক্ট করব না, স্বাভাবিকভাবে সেটাই হওয়ার কথা। কিন্তু বল আপনি যখন পাবেন, দু একবার যখন আপনার কাউন্টার অ্যাটাকের ব্যাপার থাকবে, তখন আসলে আপনি রাকিবকে দিয়ে দু একটা কাউন্টার অ্যাটাক লঞ্চ করতে পারেন কিনা। অবশ্যই। এবং বাংলাদেশের আসলে মেইন যে ট্যাকটিক্যাল পার্টি যদি আমরা চলে আসি, বাংলাদেশ আসলে কী চাইছে এই ম্যাচটা থেকে, বাংলাদেশের মেইন টার্গেটটা থাকবে বাংলাদেশ এই ম্যাচে হচ্ছে পুরোপুরি লো ব্লক ডিফেন্ডিংটা বাংলাদেশ করবে এবং সেখান থেকে হচ্ছে হাই প্রেসে যাওয়ার কোনো ধরনের কোনো রিস্ক বাংলাদেশ নেবে না। এবং সেই জায়গায় অস্ট্রেলিয়ার খেলা দেখে বাংলাদেশের যেটা ধারণা, যে বাংলাদেশের যেই রাইট সাইডটা, অর্থাৎ অস্ট্রেলিয়ার যেটা আসলে লেফট সাইড, সেই জায়গাটার মধ্যে বাংলাদেশ আসলে মূল ফোকাসটা দিতে চাচ্ছে এবং খুব স্বাভাবিকভাবে বাংলাদেশের ফরমেশন হতে যাচ্ছে, যেখানে 3 সেন্টার ব্যাক থাকবে, 1 ফুল ব্যাক, 2 ফুল ব্যাক, রাইট ব্যাক। মানে প্রসেসটা আসলে যা দাঁড়াচ্ছে, বাংলাদেশ আসলে 5 ম্যান ব্যাক লাইনে 2 উইং ব্যাক ব্যবহার করতে চায়। কিন্তু কথা হচ্ছে যে এই যে উইং ব্যাকের ব্যবহার, এটা আমরা জাতীয় দলে যদি একবারে দেখি নাই তাও না, বাংলাদেশের ঘরোয়া ফুটবলে বিরল কোনো দল উইং ব্যাক নিয়ে খেলে। এখন কথা হচ্ছে উইং ব্যাক নিয়ে খেলার এই আগ্রহটা কেন মনে হচ্ছে? দেখেন, এই জায়গাটা হচ্ছে বাংলাদেশ যেটা টার্গেট করছে হচ্ছে 3 জন সেন্টার ব্যাককে একদম অল টাইম হচ্ছে সেখানে ডিপ্লয় করে রাখা এবং হচ্ছে 5-3-2 ফরমেশনটা আপনি যখন যাবেন তখন হচ্ছে বাংলাদেশের মেইন টার্গেটটা হচ্ছে যে নাম্বার 10 এর জায়গাটায় যে খেলবে, অস্ট্রেলিয়া যে জোনটা দিয়ে অ্যাটাক করবে তাকে অলমোস্ট ওইদিকে হচ্ছে তাকে নিযুক্ত করে ফেলা। এবং এই জায়গায় হচ্ছে কারণ বাংলাদেশ তো আপনার এখানে খুব অ্যাম্বিশিয়াস ফুটবলটা কিন্তু খেলতে পারবে না, হ্যাঁ, মানে স্বাভাবিক, খুব স্বাভাবিকভাবে। এবং এই ম্যাচটার মধ্যে আপনি পাবেন না কাকে সেটাও কিন্তু আপনার মাথায় রাখতে হবে। বিশ্বনাথ ঘোষকে আপনি পাচ্ছেন না, একাদশ নিয়ে হয়তো আমরা একটু পরে কথা বলছি, কিন্তু বাংলাদেশের মেইন টার্গেট থাকবে ওইটাই, যে কোনো রকম
কোনো ধরনের কোনো রিস্ক আসলে অস্ট্রেলিয়াকে তারা নিতে দিবে না। এবং এই জায়গায় একটা বড় ফ্যাক্টর হয়ে থাকবে, যেমনটা ফার্স্ট লেগে হয়েছে, সেটা হচ্ছে হাইটের ফ্যাক্টর। আপনার সাথে আমার যে উচ্চতার ফারাক, তার চেয়েও বেশি ফারাক, অনেক গুণ ফারাক। আমার ধারণা এয়ারে বল আসলে আমিও আপনার সাথে 5 বারের ভেতরে 3 বার ধাক্কা দিয়ে জিততে পারবো, কিন্তু বাংলাদেশের পক্ষে তো আসলে সেটা সম্ভব না। বাংলাদেশ ফার্স্ট লেগে আসলে যে জায়গাটায় ঢুকেছে সেটা হচ্ছে ফিজিক্যালি বাংলাদেশ ঢুকেছে। অস্ট্রেলিয়ান ফুটবলাররা এক একজনের হাইট অ্যাডভান্টেজ, অ্যান্ড ফুটবল ইজ এ ফিজিক্যাল গেম। এইটা তো আপনি ওভারকাম করবেন কি করে? আপনি টেকনিক দিয়ে ওভারকাম করতে পারেন, কিন্তু সেই টেকনিকে তো আমাদের ঘাটতি আছে। এক্স্যাক্টলি, এবং সেই জায়গায় এখন যদি আমরা ওই একাদশের দিকেও আমরা ফোকাস করি, তখন আপনাকে আমি ফিজিক্যাল পার্টটার উত্তর দেব। দেখেন অস্ট্রেলিয়ার সাথে সেই ম্যাচে অনেক সময় মনে হচ্ছে বাংলাদেশ ওই হাইটে মার খাচ্ছে, বাংলাদেশ ফিজিক্যাল অ্যাডভান্টেজের জায়গায় মার খাচ্ছে। আপনি যখন এই টিমটা দেখবেন, এই টিমের মধ্যে হ্যাঁ আপনি সেন্টার ব্যাকের হিসেবেই আসেন। সেন্টার ব্যাক যতটুকু যা ধারণা বা এখন পর্যন্ত যেই আপডেট রয়েছে সেখানে হচ্ছে তপু বর্মন, তারিক কাজী, এই দুইজন খেলছেন। এই দুইজনের সাথে আসলে কে খেলবেন? এই দুজনের ফিজিক্যাল একটা ভালো কিন্তু হচ্ছে একটা অ্যাডভান্টেজ আসলে রয়েছে। অ্যাডভান্টেজ না হলেও অস্ট্রেলিয়ার সাথে টেক্কা দেওয়ার মতো একটা ফিজিক্যাল গ্রোথ তাদের আসলে রয়েছে। এই জায়গায় হয় মেহেদী মিঠু, না হলে হচ্ছে সুশান্ত ত্রিপুরা, এই দুইজনের কিন্তু ফিজিক্যালি যথেষ্ট স্ট্রং। হাভিয়ার কাবরেরা কিন্তু ওই 3 নম্বর সেন্টার ব্যাকটা কে হবে ওইটার ব্যাপারে কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। হয়তো ব্যাক অফ দ্য মাইন্ডে সেই জিনিসটা আসলে কাজ করছে। বিশ্বনাথ ঘোষ যেহেতু নেই, সুতরাং রাইট ব্যাক পজিশনটায় অবভিয়াসলি আপনার সাদ, যিনি দুইটা পাশে আসলে খেলতে পারে, রাইট উইং ব্যাক রাদার, মানে যদি আমরা 3 ম্যান ব্যাক লাইন ধরি, সেই জায়গায় চলে আসবে। এবং অন্য পাশটা কিন্তু ইসা ফয়সাল। আমরা বিশ্বনাথকে আজকে ট্রেনিং এ দেখছি, কারণ বিশ্বনাথ পরের ম্যাচটা কিন্তু খেলবেন, সুতরাং এটা দেখে কিন্তু আসলে কনফিউজড হওয়ার কোনো ধরনের কোনো কারণ নেই। এবং মিডফিল্ডটা হবে যথেষ্ট ইন্টারেস্টিং একটা মিডফিল্ড। হৃদয় অবভিয়াসলি সে হচ্ছে ফার্স্ট চয়েস, এবং জামাল ভুঁইয়াকে রাখা হবে কি হবে না সেটা নিয়ে একটু কনফিউশন রয়েছে। স্টার্টিং 11-এ 2 সোহেল রানে আসলে আপাতত মনে হচ্ছে সেই রেসটা এগিয়ে থাকবেন। এবং ফয়সাল আহমেদ ফাহিমের যেহেতু ইনজুরি, মোরসালিন ব্যাক করেছে, মোরসালিন লিগের রেগুলার ম্যাচ খেলছে এই বসুন্ধরা কিংস অ্যারেনায়, লেবাননের এগেনস্টে মোরসালিনের গোলও রয়েছে। এটাই মোটামুটি রাকিবের সাথে মোরসালিনের সেই পেয়ার। বাংলাদেশ বিশ্বকাপ এবং এশিয়ান কাপ বাছাই পর্বে সবশেষ ম্যাচ খেলেছিল মার্চে, যখন বাংলাদেশ প্যালেস্টাইনের বিপক্ষে 2টো ম্যাচ খেলেছিল। 2টো ম্যাচে বাংলাদেশ প্রথমটায় অ্যাওয়ে ম্যাচ যেটা ছিল সেখানে বাংলাদেশ উড়ে গিয়েছিল ঠিকই, কিন্তু পরের লেগে বাংলাদেশ ঘরের মাঠে একেবারে শেষে গিয়ে 91 বা 92 মিনিটে গিয়ে গোল কনসিড করে সেই ম্যাচটা বাংলাদেশের 1-0 গোলে হারতে হয়েছিল। সেই ম্যাচে সেই ম্যাচটাই কিন্তু একমাত্র বাংলাদেশের বসুন্ধরা কিংস অ্যারেনায় হোম ম্যাচে হারা। সেই ম্যাচে তারিক কাজী খেলতে পারেন নাই, সেই ম্যাচে শেখ মোরসালিন খেলতে পারেন নাই। সেখান থেকে বাংলাদেশের একটা মানে এই দুজন আসার পরে দলের একটা ভাব গতি পরিবর্তন হওয়ার তো আশা বাংলাদেশের সমর্থকরা করতে পারেন। এক্স্যাক্টলি, কারণ বাংলাদেশ যদি কাউন্টার অ্যাটাকে খেলতে চায় এবং হচ্ছে ধরেন হচ্ছে ওই হঠাৎ সুযোগগুলো কাজে লাগাতে যায়, মোরসালিন এখানে রাকিবের খুব ভালো একটা পার্টনার। এবং রাকিব এবং মোরসালিনের ক্যামিওটা কেমন হয় সেটা আমরা সাফে দেখেছি। হ্যাঁ, খুব হয়তো অস্ট্রেলিয়ার সাথে যে অহরহ সেই সুযোগগুলো এই দুজন পেয়ে যাবে সেটাও না, কিন্তু যখন পাবে তখন আসলে জিনিসগুলো কাজে লাগাতে হবে। এবং একটা জিনিস আপনি যদি খেয়াল করেন, এই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সে বাংলাদেশ যতগুলো ম্যাচ খেলেছে, বাংলাদেশ এখন পর্যন্ত 4টা ম্যাচ খেলেছে, প্রত্যেকটা ম্যাচের না একটা হাফ বাংলাদেশ খুব ভালো খেলছে, আরেকটা হাফে যে একদম ডাউন। অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটা ফার্স্ট হাফে বাংলাদেশ যা করার আসলে করে ফেলেছে, দুর্ভাগ্য। এরপর সেকেন্ড হাফে কিছুটা আসলে বাংলাদেশের খেলা ফুটে উঠেছিল। এরপর আপনি যদি এখানে আসেন লেবাননের সাথে ম্যাচটা পুরো ম্যাচ ছিল হচ্ছে গিয়ে গোললেস, কোনো দলই গোল করতে পারেনি। লেবানন গোল করলো, এরপর বাংলাদেশ গোল করলো। প্যালেস্টাইনের সাথে ফার্স্ট 40 মিনিট দ্যাট ওয়াজ সুপার। শেষে যে হচ্ছে 43 থেকে যে বাংলাদেশ 5টা গোল কনসিড করলো। এরপরও যে আরেকটা ম্যাচ হয়েছে আপনি যদি সেটাও যদি খেয়াল করেন, প্যালেস্টাইনের সাথে আরও একটা যে ম্যাচ, সেখানেও তো হচ্ছে লাস্টে 90 মিনিটসে যে বাংলাদেশ 90 মিনিটসে, এবং এখনো পর্যন্ত বিশ্বকাপ এবং এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের ঘরের মাঠের যে রেকর্ড সেটা আপনাকে খানিকটা হলেও হয়তো আপনার মনে আশা জাগাতে পারে। বাংলাদেশ 2টো ম্যাচ এখানে খেলেছে, একটায় তারা লেবাননের সঙ্গে ড্র করেছে আর একটায় প্যালেস্টাইনের সঙ্গে তারা 1-0 গোলে হেরেছে। যদিও এই দুই দল ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ছিল, কিন্তু এই দলটা আসলে মানে বাংলাদেশ যাদের সঙ্গে খেলবে তাদের প্রতিপক্ষ আসলে যে ডিফারেন্ট ব্রেড, ব্যাপক আনন্দ আমার পেছনে। আমরা একটু এইটাই দেখার চেষ্টা করি এবং আপনাদেরকে দেখানোরও চেষ্টা করি যে বাংলাদেশের কোচ হাভিয়ার কাবরেরা বলছেন তারা আসলে ম্যাচটা উপভোগ করতে চান। উপভোগ করাটা বাংলাদেশের খুব বেশি জরুরি। বাংলাদেশ যেন নিজেদের দিকে প্রেশারটা সেইভাবে না নেয়। অস্ট্রেলিয়া হ্যাঁ হতে পারে, সেটা আর্জেন্টিনাও হতে পারে, কিন্তু আপনি ফুটবল মাঠে গিয়ে আপনি যদি এনজয় করতে পারেন সেখানে হয়তো আপনার জন্য একটা রসদ অন্তত পক্ষে যুক্ত হবে, যেটা পরের লেগে আমরা অপেক্ষা করি না কি ঘটে দেখি একটা। হ্যাঁ, মানে প্রথম 15 মিনিটের পরে তো আর আমাদের আসলে থাকার সুযোগ নেই, সেই 15 মিনিটের একেবারে শেষ মুহূর্তটা চলছে এবং বাংলাদেশ ম্যাচটা যেভাবে আসলে তারা এনজয় করতে চায়, একই সাথে প্র্যাকটিস ট্রেনিং এই সব কিছুর মধ্যেও কিন্তু সেই জিনিসটা রয়েছে। ম্যাচ যার সাথেই হোক, এই উপভোগের মন্ত্রটাই বাংলাদেশের সবচেয়ে বড় রসদ। আরও একটা জিনিস একেবারে ছোট করে আপনি যদি খেয়াল করেন, বাংলাদেশের স্কোয়াড ডেপথ,
হ্যাঁ পরে আসলে কার নামবেন সেই অপশনগুলো কিন্তু রয়েছে। মিডফিল্ডে আপনার ক্রিয়েটিভিটির অভাব নেই, আপনি যদি জামালকে দিয়ে স্টার্ট না করান, জামালকে আপনি পরে নামাতে পারবেন। আপনার মিডফিল্ডে কাজেম শাহ রয়েছে, আপনার মিডফিল্ডে আবদুল্লাহকে আপনি উইংয়ে ইউজ করতে পারবেন, শাহরিয়ার ইমন আপনার উইঙ্গার হিসেবে রয়েছে। সুতরাং দেখা যাক, নিজেদের প্রতি এরা কনফিডেন্সটা রাখুক, অস্ট্রেলিয়া ওই নামটা আসলে ওই জুজুটা যেন কোনো ভর না করে এই হাসি মুখী আসলে আমরা দেখতে চাই বাংলাদেশ ম্যাচ শেষে। যাই হোক ফল, বাংলাদেশের ফুটবলাররা যেন আত্মবিশ্বাস নিয়ে খেলাটা শেষ করতে পারে, যে ব্যাপারটা আসলে খুব বেশি প্রয়োজন, কারণ পরের 11 তারিখে বাংলাদেশকে খেলতে হবে লেবাননের সঙ্গে। Again, in the same line, no? If you compare it to Melbourne, well, we definitely, I think, we have the responsibility of improving what we did there. We have some good moments in there, but definitely struggle for different reasons. One of them that we conceded quite early. That's something that we want to avoid tomorrow. We believe that we are able to do that. We will be able to be in the game somehow. So definitely trying to improve what we've done before. And again, we want to show our people at home that here we can compete with everyone. We know how challenging is tomorrow's rival, but we want to be in the game, we want to compete, and we want to make the things difficult for Australia. That is the objective. অস্ট্রেলিয়ার প্রেস কনফারেন্সটা শেষ হয়েছে এবং সেখানে অস্ট্রেলিয়ার টিম একটা কথা বলেছে, এই ধরনের কন্ডিশন, দর্শকদের প্রেশার, যাই হোক অস্ট্রেলিয়ার এই দলটা যেহেতু প্রত্যেকবার বিশ্বকাপ খেলে, এশিয়ান কাপ খেলে, তাদের কাছে এসব চিন্তা আসলে কোনো কিছুই না। তারা যেমন 80,000 দর্শকের এগেনস্টেও খেলে, তারা জানে এই কিংস এরানায় ফুল গ্যালারির এগেনস্টেও তাদের খেলতে হবে, এটা তাদের কাছে কোনো ব্যাপারই না, খুবই স্বাভাবিক। এবং স্পেশালি গ্রাহাম আর্নল্ড, অস্ট্রেলিয়ার কোচ, একটা ম্যাচের কথা বাংলাদেশের সাংবাদিকদের মনে করে দিয়েছেন। সেই ম্যাচটা হচ্ছে আর্জেন্টিনার সঙ্গে ওয়ার্ল্ড কাপের সেকেন্ড রাউন্ডের ম্যাচ, যে ম্যাচে আহমেদ বিন আলী স্টেডিয়ামে প্রায় 85,000 আর্জেন্টিনার সমর্থকদের বিপক্ষে তাকে খেলতে হয়েছিল তার দলকে, এবং সেখান থেকে তারা প্রায় ম্যাচটা বের করে এনেছিল। যদি শেষ মুহূর্তে এমিলিয়ানো মার্তিনেজ ওই সেভ না করতেন, তাহলে হয়তো অস্ট্রেলিয়া ম্যাচটা টাই ব্রেকারে নিয়ে যেতে পারতো। আমরা কথা বলছি সেই অস্ট্রেলিয়া দলকে নিয়ে, যারা এখন বাংলাদেশে, বোঝা যাচ্ছে কত কঠিন। এখানে আসার পর আমরা দেখেছি যে ফুটবলাররা শুরুতেই সারা গায়ে স্প্রে করেছে। আবহাওয়ার একটা ব্যাপার আছে, না ওটা সানস্ক্রিন না, এটা কোনো একটা আই এম নট শিওর, আমি কথা বলতে হবে, কোনো একটা স্প্রে যেটা তাদেরকে হয়তো তাদের এই আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার একটা ব্যাপার, যেহেতু চ্যালেঞ্জ থাকে, সেটা একেবারে ট্রেনিংয়ের শুরুতে আমরা দেখেছি যে গ্রাহাম আর্নল্ড আলাদা করে ডেকে নিয়ে তিনি নিশ্চয় ইরান কুন্দাকে আলাদা করে কথা বলছেন। এই ফুটবলারটা ইন্টারেস্টিং, বায়ার্ন মিউনিখে তিনি স্বাক্ষর করেছেন এবং নেক্সট সিজনে তিনি বায়ার্ন মিউনিখের হয়ে খেলবেন। 18 বছর বয়সী অস্ট্রেলিয়ান ফুটবলার, যাকে অলিম্পিকের টিমে রাখা হয় নাই, অস্ট্রেলিয়ার জাতীয় দলে তাকে খেলাতে চায়, এবং তিনি এই এই বাংলাদেশের বিপক্ষে ডাক পাওয়ার আগে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, তিনি বলে রেখেছেন তিনি তানজানিয়া বা অন্য দেশে তিনি খেলে ফেলবেন যদি তাকে ডাকা না হয়, এবং কোচ থ্রেট ছিল, এবং কোচ মোটামুটি বাধ্য হয়ে তাকে দলে নিয়েছেন। তিনি এখন ভিনসেন্ট কোম্পানির দলের হয়ে খেলবেন। শোনা যাচ্ছে, জার্মান মিডিয়ার খবর হচ্ছে, যেহেতু সবাই এখন ইউরোতে ব্যস্ত থাকবে, ইউরোর পরে সবার আগে ট্রেনিং শুরু হবে 18 বছর বয়সী ইরান কুন্দাকে দিয়ে, এবং সেই জায়গায় ইরান কুন্দার যেমন সুযোগ পায়। এবং আপনি যদি খেয়াল করেন লাস্ট অস্ট্রেলিয়ার যে ক্যাম্প ছিল, সেখান থেকে কিন্তু 9 জনকে রেস্ট এবং ইনজুরি, সে কারণে কিন্তু তাদেরকে খেলানো হচ্ছে না। এবং কোচ কিন্তু এই কথাটাও বলছেন যে ইয়াং প্লেয়ারদের যে ডেভেলপমেন্ট হচ্ছে, তাদের জন্য বড় একটা আসলে মঞ্চই এটা ইয়াং প্লেয়ারদের। Along the way we've been developing young players to make the team stronger and stronger. So, you know, with the national team selection, it's always, for me, it's always about picking the informed players, the players that are ready, and we've got some good young ones coming through, and there's no better chance and time to give them an opportunity than in these next 2 games against Bangladesh and Palestine, and help them with their careers. দেখেন আমরা কয়েকটা এই দলটা আসলে কারা কারা আছে, এটা খুবই ইন্টারেস্টিং ফ্যাক্ট। আমরা গোলকিপার থেকে আসি, গোলকিপার ম্যাথুরান নেই, ম্যাথুরান যিনি এই টিমটার ক্যাপ্টেন, তবে গোলবারের নিচে থাকার কথা গাউচিকে চেনেন, অ্যাস্টন ভিলায় এমিলিয়ানো মার্তিনেজ খেলার কারণে যিনি সাইড বেঞ্চে বসে থাকেন তিনি হচ্ছেন গাউচি, তিনি বাংলাদেশের সঙ্গে তার খেলার কথা। আর একেবারে শুরুতে যেটা কথা বললাম যে ইরান কুন্দের অভিষেক হয়ে যেতে পারে, বায়ার্ন মিউনিখের ফুটবলার অভিষেকটা হতে পারে এই বসুন্ধরা কিংস অ্যারিনাতে।
এবার আসেন জ্যাকসন আরভাইনের কথা, আলাদা করে তার কথা আসলে বলতেই হবে। লম্বা চুল, একটা ছোটখাটো গোফ আছে, রবিনহুড টাইপ অ্যাটিটিউড আছে। তাকে নিয়ে কাসেমিরোর একটা ইন্টারেস্টিং ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। এই ভদ্রলোক কিছুদিন আগে জার্মান ক্লাব সেন্ট পাউলিকে তুলেছেন বুন্দেসলিগা 2 থেকে বুন্দেসলিগা 1-এ, এবং 13 বছর পর সব মিলিয়ে এই অস্ট্রেলিয়া দলটায় মোট 5 জন ফুটবলার আছেন যারা বুন্দেসলিগা, ইতালিয়ান সিরিয়া এবং প্রিমিয়ার লিগে নেক্সট সিজনে খেলবেন। আমি বলি একটা একটা করে বলবো, কি সময় আছে? বলি। প্রথমে আসেন সিরকাতি, পারমা, বিখ্যাত ক্লাব, সেই ক্লাবের ডিফেন্ডার, তার জায়গা হয়েছে এই দলে। তিনিও তার দলকে নিয়ে সেরি বি থেকে সেরি আতে প্রমোশন পেয়েছেন। আমরা তো বললামই বোরহেসের কথা, বোরহেস ইপসউইচ টাউনের হয়ে তিনি সেকেন্ড ডিভিশন থেকে প্রিমিয়ার লিগে উঠেছেন, ডিফেন্ডার। এবং বোরহেস আর হ্যারি শুটারই তো এই দলটার আসলে মেইন সেন্টার। হ্যাঁ, এবং হ্যারি শুটার আরেকজন যিনি লেস্টার সিটির হয়ে হামজা চৌধুরীর সঙ্গে খেলেন, তিনিও প্রিমিয়ার লিগে খেলবেন, যদিও তার দলবদল নিয়ে একটা আলাদা কি বলে এটাকে, একটা গুঞ্জন হয়তো চলছে। আজিজ বেহিশ কই খেলে জানেন? আল নাসেরে খেলতেন তিনি, মানে রোনালদোর সঙ্গে। এই যে এক সপ্তাহ আগে রোনালদোর সঙ্গে রোনালদো সাইড বেঞ্চে ছিলেন না, রোনালদোর সঙ্গে তিনি ছিলেন। তো বুঝতে পারছেন বাংলাদেশের প্রতিপক্ষ কারা। মিচেল ডুকের কথা তো বললেন। হ্যাঁ, মিচেল ডুকের গোল আছে বাংলাদেশের এগেইনস্টে, মিচেল ডুকের গোল আছে, ওয়ার্ল্ড কাপে আছে। ইনফ্যাক্ট অস্ট্রেলিয়া লাস্ট যে ম্যাচটা খেললো প্যালেস্টাইনের এগেইনস্টে 5-0 গোলে, সেই ম্যাচটাতেও কিন্তু মিচেল ডুকের গোল ছিল। অস্ট্রেলিয়ার যারা রয়েছেন তারা মূলত দুজন ফুটবলারের দিকে তাকিয়েছেন এই ম্যাচটা, স্পেশালি দানিয়েল আরজানি, যিনি 2018 সালে শিরোনাম কেড়েছিলেন অস্ট্রেলিয়া দলটার হয়ে, একদম তরুণ ছিলেন। এরপরে তিনি ম্যানচেস্টার সিটিতে সাইন করিয়েছিলেন। এরপরে ইনজুরির কারণে তার অবশ্য ক্যারিয়ারটা অন্য দিকে চলে গেছে। বহুদিন বাদে তিনি অস্ট্রেলিয়া দলে ডাক পেয়েছেন, এবং ইরান কুন্দে, এই দুজনকে আসলে আলাদা করে অস্ট্রেলিয়ান সমর্থকেরা দেখতে চায়। এবং আমরা এক্সপেক্ট করতে পারি যেই ধরনের ফুটবল, যেই ধরনের টিম তারা স্কোয়াড ঘোষণা করেছে, তাতে হয়তো তারা 4-4-2-তে স্টার্ট করার কথা। অস্ট্রেলিয়ার এই দলটাকে প্রেডিক্ট করা কঠিন, তার প্রচণ্ড পরিমাণ রোটেশনে বিশ্বাসী। এক্স্যাক্টলি, এবং এই জায়গায় তারা যে বলছেন না 4-4-2 বা হচ্ছে ধরেন 4-4, যে একজন স্ট্রাইকার তার পেছনে আরেকজন আসলে থাকে। অনেক সময় সেটা কিন্তু হচ্ছে অপোনেন্ট হিসেব করে তারা 3 জন সেন্টার ব্যাক নিয়ে আসলে খেলে, যেটা খেলার সম্ভাবনা বাংলাদেশের এগেইনস্ট অন্তত মনে হয় কম। আচ্ছা, আমি না একটা মজার জিনিস শেয়ার করতে চাই। আমি যখন ঢুকছিলাম এই পেছনের গেটটা দিয়ে, আমার সামনে হ্যারি শুটার ছিল। মানে বিশ্বাস করেন, না বিশ্বাস করেন, শুট করবো কোত্থেকে, মানে আমি দেখতে পারি না, আমাকে 2 দিয়ে গুণ করলে হ্যারি শুটারের উচ্চতা হবে। এবং বাংলাদেশের ফুটবলাররা অনেকেই আছেন আমার উচ্চতার, মানে তাদের জন্য এটা চ্যালেঞ্জ হতে পারে, তাদের জন্য এটা লিওনেল মেসি টাইপ একটা ব্যাপার হতে পারে, যে মেসিকে বলা হতো না যে হাতের নিচ দিয়ে চলে যায়, সেরকম কিছু হয়তো করতে হবে। লেটস সি। একেবারে শেষে ম্যাচ প্রেডিকশন। আমি যদি সঠিক করে প্রেডিকশন বলি, বাংলাদেশ যদি খুব ভালো করে, তাতেও আসলে ড্রয়ের প্রত্যাশা করা বাড়াবাড়ি। এই দলটার মানই আলাদা, এই দলটাকে নিয়ে খুব বেশি প্রত্যাশা করা, মানে এই দলের বিপক্ষে খুবই টাফ। বাংলাদেশ ভালো ফুটবল খেলুক, বরং সেটা মানে লড়াই করুক। আমি যেটা দেখতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ অস্ট্রেলিয়ার সঙ্গে আমার মনে হচ্ছে প্রথম 10 মিনিটে তারা লড়াই করে নাই, মানে এই জিনিসটাই কিন্তু প্রথমে যদি বাংলাদেশ গোল কনসিড না করে, সময় যত যাবে অস্ট্রেলিয়ার হয়তো গোলটা করার জন্য তারা আরো বেশি এক্সপ্লোসিভ হয়ে যাবে। দেখা যাক। ফুটবল বিশ্বকাপে যারা প্রতি বছর রেগুলারে আসলে খেলে, মানে প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে, বাংলাদেশ খেলতে যাচ্ছে এমন একটা দলের সঙ্গে ঠিক বিকেল 4:05 বসুন্ধরা কিংস অ্যারেনায় সেই ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.